হরে কৃষ্ণ একাদশী ইন্দিরা একাদশী 2024 সকলকে স্বাগত জানাচ্ছি। আপনারা টিকে থাম্বনেলে দেখলেন 27, 28, 29 3 দিন একাদশী। এবার আপনি কোন দিন থাকবেন ঠিক করেছেন? 27, 28, 29 অত্যন্ত সন্দিগ্ধ বিষয় কোন একাদশীটা থাকবো। তো সারা বিশ্বে 3 দিন একাদশী করেছে, ঠিকই শুনেছেন। তো এই একাদশী আপনি কোন দিন পালন করবেন এবং পালনের সংকল্প মন্ত্র এবং কোন দিন, বিশেষ করে ভারত এবং বাংলাদেশ বিভিন্ন জায়গায় যেহেতু আমাদের ভিডিওটা দেখে, তাই আমি বলছি কোন স্থানে সঠিক সময়টা পালন করবেন আপনাদেরকে ডিটেইলস আপনারা দেখতে পাবেন। কারণ সারা দিন নির্জলা উপবাস বা উপবাস থেকে যদি আপনি সঠিকভাবে পালন করতে না পারেন, একটা ভগবানকে অর্পিত দানা, একটা অন্ন দানাও গ্রহণ করতে না পারেন, তাহলে গতকালকে যে একাদশী থাকছেন সে একাদশীটা হবে না। পরের দিন আপনাকে আবার নির্জলা একাদশী থাকতে হবে, পরের দিন আপনাকে পালন করতে হবে। এটাই হচ্ছে পালনের একটা গুরুত্বপূর্ণ। সেই পালনের সংকল্প মন্ত্র আমরা বলবো। তো আমি আজকে কিভাবে কোন দিন একাদশী পালন করতে হবে এবং পরের দিন পূর্ব দিন একাদশীর দিন পরের দিন কি কি করণীয় বিষয়, সেই বিষয় নিয়ে সংক্ষেপে আজকে আলোচনা করার চেষ্টা করব। এবং এই একাদশীর মাহাত্ম্য কিছুক্ষণ আমরা ধৈর্য ধরে শ্রবণ করার জন্য আমি বিশেষ করে অনুরোধ করছি। তো এই একাদশীর মন্ত্র, এই একাদশীর মাহাত্ম্য শ্রবণ করে একটু যদি আপনার ভালো লেগে থাকে, অন্যজনকে শেয়ার করে দেবেন, একটা লাইক দিয়ে দেবেন, অবশ্যই কমেন্টে লিখে যাবেন জয় ইন্দিরা একাদশী কি জয়, এই কথাটা লিখে যাবেন। এতে একাদশীর ফল আপনি আরো বেশি পাবেন। তো ইন্দিরা একাদশী হচ্ছে সারা বিশ্বে 3 জায়গায় 3 রকম একাদশী। তো বিশেষ করে বাংলাদেশ, ভারত এবং এশিয়া মহাদেশের মধ্যে সকলেই প্রায় দেশগুলিতে 28 সেপ্টেম্বর রোজ শনিবার এই একাদশী ব্রত পালন করতে হবে। এই একাদশী ব্রত অন্য দেশে কোন দিন পালন করতে হবে? বিশেষ করে নিউজিল্যান্ডের মধ্যে যেহেতু পক্ষ বদিনী মহাদ্বাদশী, তাই নিউজিল্যান্ডের মধ্যে শুধুমাত্র 29 তারিখ এই ব্রত পালন করতে হবে। আর কিছু সংখ্যক দেশের মধ্যে 27 তারিখ পালন করতে হবে। সেই 27 তারিখ হচ্ছে আমেরিকার জর্জিয়া, ফ্লোরিডা, ওহাইও, টেনেসি, মিশিগান, শিকাগো, ডালাস, টেক্সাস এবং ক্যালিফোর্নিয়া, সান ফ্রান্সিসকো, ওয়াশিংটন স্টেট, কানাডার ম্যানিটোবা, অন্টারিও, সাসকিচুয়ান, অ্যালবার্টা, ব্রিটিশ কলম্বিয়া, এই দেশগুলিতে 27 সেপ্টেম্বর রোজ শুক্রবার এই ব্রত পালন করতে হবে। তাহলে আমরা 27 তারিখের একাদশী ইন্দিরা একাদশী ব্রত কোন দিন পালন করতে হবে জানলাম। 28 তারিখ হচ্ছে সারা বিশ্বের মধ্যে এশিয়া মহাদেশ, ভারত, বাংলাদেশ, পাকিস্তান, মায়ানমার, নেপাল, ভুটান এই সব দেশগুলিতে হচ্ছে 28 তারিখ। নিউজিল্যান্ডের মধ্যে শুধুমাত্র এই একাদশী পালন করতে হবে। তাহলে 3টা একাদশী কোন দিন কিভাবে থাকবেন সেটা আপনারা বুঝতে পেরেছেন। এবার সময় অনুসারে নিজ নিজ এলাকায় পালন করতে হবে। পালনের পূর্বে একাদশীর পূর্বের দিন আপনারা যারা একাদশী ব্রত নিয়মিত পালন করেন তারা জানেন, আর যারা জানেন না তাদের উদ্দেশ্যে বলছি, যারা নিরামিষ আহার করেন না বা প্রসাদ পান না, তারা আগের দিন কমপক্ষে আমাদের সংযম করা উচিত। সংযম মানে হচ্ছে আমাদের একাদশীর পূর্ব দিন, একাদশীর দিন, একাদশীর পর দিন, এই 3 দিন অনেকগুলি বিষয় আমাদের আত্মসংযম, ইন্দ্রিয় সংযম, অনেকগুলি সংযম আমাদের করা উচিত। যেমনটি কেউ যদি একাদশীর পূর্ব দিন আমিষ আহার করে, যারা আমিষ আহার করে, একাদশীর পূর্ব দিন থেকে দ্বাদশী পর্যন্ত আমিষ আহার করা যাবে না। কখনো নেশাদ্রব্য যেমন চা, বিড়ি, সিগারেট, কফি এই ধরনের খাবার খাওয়া উচিত নয়। একাদশীর পূর্ব দিন থেকে দ্বাদশী পর্যন্ত কখনো স্ত্রী সঙ্গ করা উচিত নয় যারা গৃহস্থ আশ্রমে রয়েছেন। তারপরে কখনো অযৌক্তিক কাউকে গাল মন্দ করা উচিত নয় এবং ক্রোধান্বিত হওয়া উচিত নয়। কেউ যদি এই বিভিন্ন ব্রতাদিগুলিতে যদি কেউ বিভিন্ন এই কর্মগুলি করে, ক্রোধ করে, ঝগড়াঝাটি করে, গালমন্দ করে, আমিষ আহার করে, নেশা করে, স্ত্রী সঙ্গ করে, এতে কি হয়?
অপরাধ বর্ধিত হয়, বেশি বেশি অপরাধ হয়। সেক্ষেত্রে আমাদের কখনো এই কটু ব্যবহার করা, মিথ্যার আশ্রয় গ্রহণ করা, চুরি করা, অসত্য কথা বলা, এই কর্মগুলি কমপক্ষে একাদশীর পূর্বদিন থেকে দ্বাদশী পর্যন্ত করা উচিত। কোনো সময় করা উচিত নয়, কিন্তু বিশেষ করে এই পৃথিবীগুলিতে যদি কেউ করে তাহলে তার ফল দ্বিগুণ হয়, তার কর্মফল দ্বিগুণ তাকে ফল করতে হয়। সেই জন্য এই একাদশীর দিন পূর্বের দিন আপনারা আমাদের এই সংযমগুলি করা উচিত। তারপরে যারা রাত 10টা 11, অবশ্যই রাত বেশি রাত্রে অনেকে যেটা মনে করে যেটা আগামীকালকে একাদশী, একটু দেরি করেই অন্ন গ্রহণ করবো, অন্ন খাবো আমরা দেরি করে, এটা প্রত্যেক ব্যক্তির একটু মন মানসিকতা। কিন্তু এটা করে যে পরের দিন আরো বেশি খিদে লাগে, যারা যে বেশি করে রাত্রে করে খাবো, বেশি করে খাবো, পরের দিন দেখবেন ঠিক আরো বেশি খিদে লাগে। সেজন্য আমাদের একজন মহারাজ একাদশীর আগের দিন সকালে একটু খায়, আর সারাদিন খায় না, রাত্রে 1 গ্লাস দুধ খায়, আর একাদশীর দিন সারা দিন নির্জলা থাকে, পরের দিন আবার দেখবেন পরের দিন অনেকে মনে করে অনেক খেতে পারবো, কিন্তু পরের দিনও বেশি খাওয়া যায় না, অল্প করে খেতে হবে। সেজন্য বলছে যুক্ত আহার ও বিহার হচ্ছে আমাদের পরিমিত আহার পরিমিত বিহার করা উচিত। এতে স্বাস্থ্য, আমাদের যে স্বাস্থ্য অবনতি হবে না, উন্নতি হবে। তো পূর্বদিন আমাদের রাত 8টা 9টার মধ্যে খাওয়া উচিত। অনেকে চাকরি ব্যবসার সূত্রে তারা বাইরে থাকে, দেরি করে খায়, ঠিক আছে, তাই আমরা কমপক্ষে 9টা 9:30টার মধ্যে আমাদের খেতে হবে। খাওয়া দাওয়া করে ভালো করে দন্ত মার্জন করতে হবে। এতে কেননা আমরা যখন দেখি খাওয়ার পরে দাঁতের বিভিন্ন কোণায় অন্ন লেগে, পরের দিন যদি আপনি যদি সেটা কোনো মতে গ্রহণ করেন তাহলে একাদশী ভঙ্গ হবে। তো একাদশীর ভঙ্গ হওয়ার অবস্থা হচ্ছে, আপনারা জানেন ব্রহ্মবৈবর্ত পুরাণে লেখা আছে যে কেউ যদি একাদশীর দিন পঞ্চ রবি শস্য গ্রহণ করে তাকে পিতা মাতা হত্যাজনিত, ব্রাহ্মণ হত্যাজনিত এবং কি ব্রহ্ম হত্যাজনিত তাকে ভাব ভোগ করতে হয়। সেই জন্য কমপক্ষে সেদিন দন্ত মার্জন করে ভগবানের কাছে প্রার্থনা করে একাদশী ব্রত সংকল্প করে আমি যাতে আগামীকাল সঠিকভাবে একাদশী থাকতে পারি। পরের দিন ঘুম থেকে উঠতে হবে যথাসময়ে, উঠে স্নান আদি করে তিলক করে অবশ্যই মঙ্গল আরতি করতে হবে। সকালবেলা আপনি যেই মতের হন না কেন তার মতো করে প্রার্থনা করবে। আপনি যদি রাম ঠাকুরের দীক্ষিত হন, আপনি যদি সৎসঙ্গের দীক্ষিত হন, আপনি যদি শঙ্কর মঠের দীক্ষিত হন, আপনি যদি যেই সঙ্গের হন না কেন, আপনি আপনার প্রার্থনা ভগবানের কাছে করবেন, করে আপনি আপনার কাজ করবেন, কর্মক্ষেত্রে যাবেন। সেখানে হাতে করো গৃহকর্ম, মুখে বলো হরি। সবসময় আমাদের হাতে আমরা গৃহকর্ম করব, সেখানে আমাদের মুখে যাতে আমরা ভগবানের নাম কীর্তন করি। এখন তো মোবাইলের যুগ রয়েছে, কাজ করতে করতে আমরা লেকচার শুনতে পারি, ভগবত গীতার কথা, ভাগবতমের কথা, বিভিন্ন শাস্ত্রের কথা আমরা শুনতে পারি। তো এইভাবে আমরা একাদশী ব্রত পালন করব। অবশ্যই নির্জলা যদি থাকতে পারি আমরা ভালো, যদি নির্জলা থাকতে না পারি তাহলে অবশ্যই ফল ফুল, শাক সবজি বিভিন্ন সবজি বয়েল করে আমরা খেতে পারি। বিভিন্ন করে অনেকে তেল ব্যবহার করে, আমি ব্যক্তিগতভাবে সাজেশন করব ঘি, তেল এবং আমি আগের ভিডিওতে বলেছিলাম যদিও বা সানফ্লাওয়ার তেল খাওয়ার জন্য, যেহেতু সঠিক সানফ্লাওয়ার তেল পাওয়া যায় না। আপনি মনে করেন সোয়াবিন তেলের দাম হচ্ছে 1 কিলো দাম আমাদের ভারতে হচ্ছে 100 টাকা বা 105 টাকা, তো সানফ্লাওয়ার দামও হচ্ছে 105 টাকা। তাহলে আমি কি করে বুঝবো সানফ্লাওয়ার মানে সূর্যমুখী ফুল, এই ফুল থেকে অনেকগুলি ফুল ক্রাসিং করে এতটুকু তেল পাওয়া যায়, তাহলে কত দাম হতে পারে? আমি মনে করি অরিজিনাল সানফ্লাওয়ার যদি কেউ বিক্রি করে তাহলে তার দাম হবে হচ্ছে 2000 টাকা। সানফ্লাওয়ার তেল 2000 টাকাও দিয়ে দিতে পারবে কিনা আমার সন্দেহ হয়। তাহলে সেখানে 110 টাকা করে কিভাবে দেয়? তাহলে আমরা বুঝতে পারি সেই সানফ্লাওয়ার তেলের মধ্যে ভেজাল রয়েছে। তো আমরা একটা দিন সানফ্লাওয়ার তেল না খেলে কি হয়? দেখে মানুষ মরে যাবে? আমার মনে হয় না, কমেন্টে জানিয়ে যাবেন। আর ঘিয়ের কথা যদি বলেন, অরিজিনাল ঘি যদি আপনি বানাতে পারেন, আপনি তৈরি করতে পারেন, ঠিক আছে। আপনি যদি বাদামের তেল, হ্যাঁ আরেকটা তেল আছে বাদামের তেল, যদি আপনি তৈরি করতে পারেন, ঠিক আছে,
সেই তেল আপনি ব্যবহার করতে পারেন। কিন্তু বাজারে যে বাদামের তেল, ঘি, সানফ্লাওয়ার পাওয়া যায়, আমি বিশ্বাস করি না। সেদিন একটা ঘি ফ্যাক্টরিতে গিয়েছি, ঘি ফ্যাক্টরিতে মধ্যে দেখছি পাম অয়েলের ভরা, সেখানে তেলকে বিভিন্নভাবে প্রক্রিয়া করে ঘিয়ে সেটা মিক্স করছে। তখন আমি বলছি, সত্যি করে বলুন তো, এই ঘিটি কি ব্যবহার করা যাবে একাদশীতে? আমি সাধু মানুষ দেখছে, কিছুই বলতে পারছে না, চুপ করে আছে এভাবে। তখন আমাকে বললো, সত্যি করে প্রভু, আসলে সবাইকে সব কথা বলতে পারি না ব্যবসার জন্য, কিন্তু একাদশীতে ব্যবহার করা উচিত না। শুধু ঘি কেন, ঘিটা যখন দহন করে, তখন আপনারা জানেন গোয়ালা তখন তেল ব্যবহার করে, সরিষার তেল ব্যবহার করে, তখন দুধ যাতে ভালো করে তিনি দুধ মানে দহন করতে পারে। এই জন্য একাদশীতে ঘি, তেল কোনো রকমের ব্যবহার করা উচিত না। বয়েল করে আপনি যদি খেতে চান, বয়েল করে খান। তারপরে আপনি, অনেকে বলে দুধ খেতে, এটা প্রশ্ন, একটা প্রশ্ন করেছে, তাহলে বলবো ঘি যেহেতু খাওয়া যাবে না, তাহলে দুধ? হ্যাঁ, যদি আপনার নিজের গাই থেকে, নিজেদের পারিবারিক গাভী থেকে যদি আপনি দুধ দহন করতে পারেন, অবশ্যই সে দুধ আপনি গ্রহণ করতে পারেন কোনো রকমের তেল ব্যবহার ছাড়া। পূর্বে দিনের গোয়ালা তো গিয়ে তেল ব্যবহার করে, ওখানে তেল বেজে থাকে, ভালো করে ধুইতে হবে, সেই গাভীর বাট ভালো করে ধুতে হবে। ধুয়ে আপনি নিজে যদি দহন করেন, অথবা যিনি দহন করেন তাকে হাতটা দিয়ে ভালো করে তেল ছাড়া ও যদি কিছুটা ধুয়ে দেয়, অল্প পরিমাণে দুধ, ওই দুধ আপনি খেতে পারেন। কিন্তু গোয়ালা থেকে আপনি দুধ নিয়েছেন, সে দুধ বেশি লাভের জন্য, বেশি মুনাফার জন্য সেখানে তেল ব্যবহার করেছে বিভিন্ন, তাহলে ক্ষতি হবে। অনেকে বলে পনির, তাই আমি বলবো কিনা দুধ, কিনা ঘি, বাইরের ঘি, আপনি যদি ঘি নিজে তৈরি করতে পারেন, দুধ থেকে দুধ দহন করে নিজে ঘি তৈরি করতে পারেন, ঠিক আছে। নিজে দুধ দহন করে যদি আপনি পনির তৈরি করতে পারেন, ঠিক আছে। কিন্তু কিনা পনির, কিনা দুধ, কিনা ঘি, কিনা সানফ্লাওয়ার তেল, নো, আমার পক্ষ থেকে নো, যেটা আমি বুক করেছি, দেখেছি। তো এই জন্য আমি বলবো, তাহলে আমাদেরকে নিরুৎসাহিত করতেছেন। অনেক ইউটিউবাররা আছে যারা এটা উৎসাহিত করে। ভাই ঠিক আছে, ওনাদের উৎসাহে যদি আপনি উৎসাহিত হয়ে থাকেন, কিন্তু আমি বলবো এটা বুকে হাত দিয়ে বলুন না, যদি একাদশীর দিন আপনি না খেয়ে কি মারা যাবেন? হ্যাঁ, একটা প্রশ্ন করতে পারেন যে আমার ওষুধ খেতে হয়, তাই আমাকে কিছু খেতে হয়, কোনো ব্যাপার নাই। আপনি ফল খান, আপনি সবজিকে বয়েল করে খান, আলু নিয়ে আসেন না, আমার মতো আমি আলু নিয়ে আসি, সেই আলুকে আমি সেদ্ধ করে আমি সুন্দর করে সেটাকে মাখিয়ে, মানে শশা আছে, সেই শশা আমি কুচি করে ওখানে দিয়ে দিই, তো হালকা সন্দুক লবণ দিয়ে আমি তো গ্রহণ করি। আরেকটা জিনিস আমি যেটা করি, আপনারা সেটা করতে পারেন, বাদাম আছে না, বাদাম, চীনা বাদাম, তো চীনা বাদাম, কাঠবাদাম, কাজু বাদাম, এগুলো খেতে পারবেন। এগুলি খুব প্রোটিনেবল, কিচ্ছু হবে না, আপনি সারাদিন যদি এগুলি খান কোনো সমস্যা নেই। তো সেই চীনা বাদাম আপনি নিয়ে এসে আগের দিন সিদ্ধ করে রাখবেন, আগের দিন আপনি ভিজিয়ে রাখবেন, পরের দিন আপনি ব্লেন্ডিং করবেন, সুন্দর করে ব্লেন্ডিং করে, জল মানে পরিমাণ মতো হালকা করে জল দিয়ে সেই পেস্টটা চুলার অর্ধ তাপ, মানে তাপমাত্রা কম দিয়ে সেই পেস্টটা দিয়ে দেবেন। আর আলুকে যেভাবে ভাজি করেন ওইরকম থেকে আরো একটু কুচি করে ওখানে ছেড়ে দেবেন, একটা বা দুইটা কাঁচা লঙ্কা দিয়ে দেন, ওই পেস্টটা একবার খান, সারা দিন খিদে লাগবে না, বলছি আমি, একবার টেস্ট করুন। আমি আবার বলছি, বাদামকে আগের দিন ভিজিয়ে রাখুন, পরে সেটা পেস্ট করুন। পেস্ট অনেকে বাটে, অনেকে ব্লেন্ডার মেশিন দিয়ে ব্লেন্ডিং করে, তো যেভাবে করতে পারে পেস্টটা তৈরি করতে হবে। তারপরে হালকা পরিমাণের জল দিয়ে সেটা আপনি তাপমাত্রা হালকার মধ্যে আপনি একটা নিরামিষ, অর্থাৎ একাদশীর যে পাত্র, আগের দিন যেটা তেল ব্যবহার করছেন এরকম পাত্র, ওখানে দিয়ে দেন, দিয়ে অল্প করে আপনার আলু কুচি করে দিয়ে দেন, একটা বা দুইটা কাঁচা লঙ্কা দিয়ে দেন, ওটা লাড়তে থাকুন। আপনি 15 মিনিট বা 20 মিনিট পরে এটা নামিয়ে ফেলেন, আর ওইটা ভগবানকে দিয়ে খান, চিজের টেস্ট, আর শরীরের জন্য অত্যন্ত উপকার, বাদাম পেস্ট বলা হয়। তো যাই হোক,
একাদশীর দিন আমরা এভাবে একাদশী পালন করতে পারি, না হলে সারাদিন একাদশী ব্রত পালন করে নাম করে সবাইকে বলে আমি একাদশী থাকি, কিন্তু পরে যে আমাদের কি হয়ে যায়, একাদশী ভুল হয়ে যায়। একাদশী ভুল হয়, আমরা যদি মিথ্যা কথা বলি, একাদশীর পুণ্যফল আমরা লাভ করতে পারি না। যদি আমরা অপরাধ করি, আমরা যদি সেদিন আমাকে একজন কমপ্লেন করছে, প্রভু সে কল্যাণীতে আমরা একটা প্রচার সেন্টারে গিয়েছি, তো আমাকে একটা প্রভু আমার মানে একটা মাতাজি বলছিলেন তার হাজবেন্ড সে একাদশী থাকে কিন্তু বিড়ি খায়। তো অনেক লোক সেখানে বসে আছে, ব্যক্তির লজ্জা পেয়ে গেছে, তো স্ত্রীর উপরে অত্যন্ত মানে ক্রোধ হয়ে গেছে। তো আমি তাকে সান্ত্বনা করার জন্য তাকে বলছি, না না ঠিক আছে, আপনি যেটা করছেন ঠিক আছে, কিন্তু আপনি আগের দিন ভগবানের কাছে প্রার্থনা করবেন। সেই সিগারেট আপনি খান, সবসময় খাচ্ছেন, আপনাকে আমি বাদ দেওয়ার কেউ না, কিন্তু আপনিও জানেন সেটা কত ক্ষতিকর। অর্থের ক্ষতি আছে, সমাজের ক্ষতি আছে, পারিপার্শ্বিক ক্ষতি আছে, প্রকৃতির ক্ষতি আছে, এরপরে আপনার স্বাস্থ্যের ক্ষতি আছে, আপনি নিজেও জানেন। কিন্তু একাদশীর আগের দিন যদি ভগবানের কাছে সংকল্প করেন, হে ভগবান আমাকে করুণা করো, আমি একাদশীর দিন আমি বিড়ি খাবো না, তখন সে বলছে হ্যাঁ আমি এইভাবে প্রার্থনা করব, আমি চেষ্টা করবো আগামী একাদশীতে বিড়ি না খাওয়ার জন্য। এটা একটা নিয়ম। তো এই সূক্ষ্ম অপরাধ, নেশা, আমিষ আহার পূর্বদিন থেকে দ্বাদশী পর্যন্ত করা, আমি যদি দ্বাদশীর আগের দিন যদি আমি একাদশীর আগের দিন যদি আমি মাছ মাংস খাই, ডিম খাই, তাহলে একাদশীর পুণ্যফল আমরা পাই মনে হয় না। সংকল্প করা ভালো, সংযত করা ভালো। তো একাদশীর দিন আমরা এভাবে পালন করব। তো একাদশী পালনের পরে আমরা অনেক সময় আরেকটা প্রশ্ন আসছে, যে প্রশ্নটা হচ্ছে, প্রভু আচ্ছা একাদশীর দিন যদি আমাদের বাৎসরিক পিণ্ডিদান অর্থাৎ বছরই করা হয়, এটাকে বছরে বলা হয়, সেই বছরের দিন যদি আমরা পিণ্ডদান করি, আমার পূর্বপুরুষের উদ্দেশ্যে পিণ্ডদান করা হয়, তারপরে যদি 11 দিনের দিন ক্রিয়া করতে হয়, তার সপিণ্ডীকরণ করতে হয়, বা সেই পিতৃপুরুষের উদ্দেশ্যে যদি কেউ মারা গেল একাদশীর দিন কি করবে, সে কর্মক্রিয়া কি করবে? যদি কেউ মারা যায় একাদশীর দিন যদি মানে 11 দিন পরে যায়, সেদিন পিণ্ডদান করা যাবে না। অনেকে স্মার্ত মতে, অনেকে সেই ব্রাহ্মণ এবং অনেক পণ্ডিতেরা সেটা বিধি দেয়, কিন্তু সেটা হচ্ছে স্মার্ত মত। কিন্তু গোস্বামী মতে কখনো সেটা অনুমোদিত নয়, কারণ একাদশীর দিন পঞ্চ রবিশস্য আপনি গ্রহণ করেন না, আপনি গ্রহণ করতে পারবেন না, মৃত ব্যক্তির উদ্দেশ্য করানো যাবে না। কেননা তিনি এমনিতেই দেহত্যাগ করেছেন, আমাদের উচিত তার পুণ্যফলের জন্য, তার আত্মার শান্তির জন্য কিছু মাঙ্গলিক কর্ম করা। আমরা যেভাবে পঞ্চ রবিশস্য গ্রহণ করার ফলে আমরা পাপ হয়, ঠিক একইভাবে মৃত্যু ব্যক্তির পঞ্চ রবিশস্য গ্রহণ করার ফলে পাপ, সে পাপের দায়ে সে মৃত ব্যক্তি কোথায় যাবে? স্বর্গে যাবে? কমেন্টে আপনারাই জানাবেন। তো এই জন্য একাদশীর পূর্বদিন, একাদশীর দিন এবং দ্বাদশীর দিন আমাদের কখনো এই আমিষ আহার, নেশা, অবধি সঙ্গ, দ্রুত ক্রীড়া, পিণ্ডদান করা এবং অসৎ ব্যবহার করা, মিথ্যা কথা বলা, চুরি করা এবং বৈষ্ণব অপরাধ করা, নিন্দা করা, ক্রোধ করা কখনো করা উচিত নয়। যত পারি সম্ভব মাঙ্গলিক কর্ম করা উচিত, যত পারি সম্ভব ভালো আচরণ করা উচিত, যত পারি সম্ভব ঘুম থেকে উঠার পরপর থেকে আমরা বলি না, অনেক সময় ছোটবেলায় পড়েছি যে সকালে উঠি আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি, সারাদিন আমি ভালো হয়ে চলবো কিভাবে? আমি গীতা, ভাগবত, আজকে সত্যি কথা বলি, আজকে আমি নিজে 4 ঘন্টা পড়ালেখা করেছি। তো মানে গীতা 4 ঘন্টা পড়েছি। তো আমরা আমাদের ব্রহ্মচারীদের এমনি 2 ঘন্টা নিয়ম, তো আমি আজকে 4 ঘন্টা পড়েছি। কখনো কম হয়, কখনো বেশি হয়, প্রতিদিন অধ্যয়ন করা উচিত। যারা গৃহস্থ ভক্ত রয়েছে, যারা চাকরি করে, ব্যবসা করে, তাদের জন্য হয়তো সম্ভব, কিন্তু তাদের অন্তত পক্ষে সপ্তাহে 1 দিন বা 2 দিন নিজেকে 2 ঘন্টার জন্য লকডাউন করে দেওয়া উচিত। আমরা যদি আমাদের মনোবলে আমাদের নিজেদেরকে লকডাউন না করি পারমাত্মিক অগ্রসর হওয়ার জন্য, তাহলে দেখবেন ভগবান আমাদেরকে লকডাউন করে দিয়েছিল কিনা, 2 বছর আমাদেরকে ঘর থেকে বের হতে দিয়ে নেই। তো সেজন্য চাকরি করি, ব্যবসা করি, যেই কর্ম না করি না কেন, সপ্তাহে 1 দিন বা 2 দিন, কমপক্ষে 2 ঘন্টা, 2 ঘন্টায় হয় না, সপ্তাহে আমাদের প্রতিদিন 2 ঘন্টা হওয়া উচিত।
সেখানে গৃহস্থ ব্যবসায়ীদের জন্য বলছি যে সপ্তাহে 2 থেকে 3 হতে 4 ঘন্টা জব তোলাটা আর হচ্ছে স্বাস্থ্য নিয়ে নিজেকে লকডাউন করে দিন। যে আপনার পুত্র পরিজনকে বলুন, স্ত্রীকে বলুন, এই 3 ঘন্টা আমাকে ডিস্টার্ব করবে না, আমি সর্বমালা জপ করব আজকে নিরবচ্ছিন্নভাবে অপরাধ মুক্ত হয়ে এবং অত্যন্ত বিনয়ী সহায়তাকার আছে 2 ঘন্টা জপ করব, আর 2 ঘন্টা আমি শাস্ত্র অধ্যয়ন করব। প্রত্যেক ব্যক্তির হতে পারে গৃহস্থ, ব্রহ্মচারী, বানপ্রস্থ সকলের জন্য পড়ালেখা, গীতা ভাগবত পড়ালেখা প্রয়োজন। তো একাদশীর দিন এই কাজটা আমরা সংকল্প করতে পারি। একাদশীর দিন যে আমরা প্রতি একাদশীতে আমরা নিজেদেরকে 3 থেকে 4 ঘন্টা লকডাউন করে দেব। তো এটা হলো মূল বিষয়। তো আমরা আজকে একাদশীর পালনের সংকল্প মন্ত্র আপনারা তো একাদশীর সংকল্প মন্ত্র আমরা শুনবো, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। একাদশম নিরাহার ব্রতে নানেন কেশব প্রসিদ সমুখ নাথ জ্ঞান দৃষ্টি প্রদ ভব। কোন স্থানে কোন দিন একাদশী ব্রত ভঙ্গ করতে হবে অর্থাৎ পালন করতে হবে, একাদশীর দ্বাদশীর পালন করতে হবে, আজকে আমরা শ্রবণ করব। পালনের টাইম বিভিন্ন দেশে বিভিন্ন সময়ে বিভিন্ন স্থানে বিভিন্ন ভাবে হয়ে থাকে। ভারতেই বিভিন্ন রাজ্যে 8 ঘন্টা 40 মিনিট পর্যন্ত ব্যবধান রয়েছে। তো বিভিন্ন দেশের মধ্যে তার মধ্যে দিয়ে ভারতে বিভিন্ন জায়গার নির্দিষ্ট সময়সূচি আমি বলবো এবং বাংলাদেশের টাইমও বলে দিচ্ছি। অর্থাৎ 29শে সেপ্টেম্বর 2024 এবং রোজ রবিবার 5টা 56 থেকে 9টা 42 পর্যন্ত হচ্ছে এই পালনের টাইম হচ্ছে বাংলাদেশের জন্য। এবং অন্য আমাদের ভারতের মধ্যে রয়েছে। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে মধুসূদন, আশ্বিন মাসের কৃষ্ণ পক্ষিয়া একাদশী কি নাম তা কৃপা করে আমাকে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, আশ্বিন মাসের একাদশী ইন্দ্রা নামে পরিচিত। এই ব্রত প্রভাবে মহাপাপ বিনষ্ট হয়, এমনকি কর্ম বিপাকে যারা নিম্ন যোনি লাভ করেছেন সেই পূর্বপুরুষদেরও উত্তম গতি লাভ হয়। এই একাদশীর মাহাত্ম্য শোনা মাত্রই সামবেদীয় যজ্ঞফল প্রাপ্ত হওয়া যায়। হে রাজন, মাহি সন্মিতি নগরে ইন্দ্রসেন নামে এক প্রসিদ্ধ রাজা ছিলেন। ধর্মবিধি অনুসারে রাজ্য পালনে তিনি বিশেষ খ্যাতি সম্পন্ন ছিলেন। তার বিপুল ধন সম্পত্তি ছিল। পুত্র পুত্রাদি সহ তিনি সুখে রাজ্য পরিচালনা করতেন। বিষ্ণু ভক্তি পরায়ণ সে রাজা নিরন্তর শ্রী গোবিন্দের নাম গানে মগ্ন থাকতেন। একদিন রাজা সুখে রাজসভায় বসে আছেন। এমন সময় দেবর্ষি নারদ স্বর্গ থেকে সেখানে এলেন। তাকে দর্শন করে রাজা হাত জোর করে উঠে দাঁড়ালেন। দণ্ডবত প্রণাম করে মুনিকে আসন পাদ্য অর্ঘ্য আদি ষোড়শ উপচার দিয়ে পূজা নিবেদন করলেন। তারপর বললেন, হে মুনিবর, আপনার দর্শন মাত্রই আমার যাবতীয় যজ্ঞফল লাভ হয়েছে। এমন আপনার আগমনের কারণ জানিয়ে আমাকে কৃতার্থ করুন। দেবর্ষি নারদ বললেন, হে মহারাজ, অতি বিস্ময়কর এক কথা শ্রবণ করুন। আমি এক সময় যমলোকে গিয়েছিলাম। সেখানে যমরাজের সভায় বহু পুণ্যকারী আপনার পিতাকে দেখলাম। ব্রতভঙ্গ পাপে তাকে সেখানে যেতে হয়েছে। হে রাজন, আপনার পিতা যে সংবাদ প্রেরণ করেছেন আমি এখন তা আপনাকে বলছি। তিনি বলছেন, হে ঋষিবর, মাহিষ্মতির ইন্দ্রসেন রাজা আমার পুত্র। তাকে বলবেন যে আমি বহু পুণ্য অনুষ্ঠান করলেও কোনো কারণবশত জমালয়ে আসতে বাধ্য হয়েছি। আপনি কৃপা করে তাকে সর্বপাপ নাশক ইন্দ্রা একাদশী ব্রত পালন করতে বলবেন। সেই ব্রত প্রভাবে আমি নিষ্পাপ হয়ে স্বর্গলোকে যেতে সমর্থ হব। এই কথা জানবার জন্যই আমার আগমন। হে রাজন, এই কথা জানবার জন্যই আমার আগমন। হে রাজন, আপনার পিতা মঙ্গল বিধানে আপনি যথাবিধি ইন্দ্রিরা ব্রত পালন করুন। রাজা জিজ্ঞাসা করলেন, হে দেবর্ষি, সেই ইন্দ্রা ব্রতের বিধি কি? কোন তিথি বা কোন পক্ষে এই একাদশী ব্রত করা কর্তব্য তা কৃপা করে আমাকে বলুন। দেবর্ষি উত্তর দিলেন, হে মহারাজ, আশ্বিন মাসের কৃষ্ণপক্ষে দশমীর দিন শ্রদ্ধা সহকারে প্রাতঃ স্নান করবেন, মধ্যাহ্নে ভক্তি ভাবপূর্ণ হয়ে পুনরায় স্নান করবেন এবং রাত্রিকালে ভূমিতে শয়ন করবেন। পরের দিন একাদশীতে প্রাতঃ কৃতাদি সমাপন করে
নিরাহারে থাকবেন, ব্রতের নিয়মাবলী দৃঢ়ভাবে পালন করবেন। হে পুণ্ডরিক সাক্ষ, হে উচ্চত, হে শরণাগতের প্রতি কৃপা করুন। এভাবে শ্রদ্ধা সহকারে শালিগ্রাম পূজা করে পিতার উদ্দেশ্যে ব্রতের ফল অর্পণ করবেন। দ্বাদশীর দিন সকালে ভক্তি ভরে শ্রী গোবিন্দের পূজা করে ব্রাহ্মণ ভোজন করিয়ে অবশেষে নিজে মহাপ্রসাদ গ্রহণ করবেন। হে রাজন, বিধি অনুসারে শ্রীহরি এবং ভক্তদের অর্চন করলে আপনার পিতৃবর্গ মুক্তি লাভ করে শীঘ্রই বৈকুণ্ঠ গমন করবেন। রাজাকে এই উপদেশ দিয়ে দেবর্ষী নারদ প্রস্থান করলেন। রাজা ইন্দ্রসেন মুনিবরের উপদেশ অনুসারে পুত্র পরিজন সহ ভক্তি সহকারে এই ইন্দ্রাবতের অনুষ্ঠান করলেন। তখন দেবলোক থেকে পুষ্প বৃষ্টি হতে লাগলো এবং তার পিতাও বিষ্ণুলোক গমন করলেন। তারপর রাজা ইন্দ্রসেন নিজ পুত্রকে রাজ্যভার অর্পণ করে নিজেও বিষ্ণুলোকে ফিরে গেলেন। এই ইন্দ্রা একাদশীর মাহাত্ম্য পাঠে ও শ্রবণে মানুষ সকল পাপ মুক্ত হয়ে বিষ্ণুলোকে প্রাপ্ত হন। এই একাদশীর মাহাত্ম্য আমরা যেভাবে শুনলাম, আগের দিন কি করতে হবে, পরের দিন কি করতে হবে, নির্জলা উপবাস থাকতে হবে এবং পরের দিন ব্রাহ্মণ বৈষ্ণবকে ভোজন করিয়ে বৈষ্ণব সেবা দিয়ে তার পিতৃপুরুষ মুক্ত হয়েছেন। আমাদেরও পিতৃপুরুষ মুক্ত হবে যদি আমরা নির্জলা উপবাস করে পরের দিন কোনো বৈষ্ণব সেবা প্রদান করি। হরে কৃষ্ণ। এই একাদশীর মাহাত্ম্যে যদি আমাদের একটু ভালো লেগে থাকে, আমাদেরও পিতৃপুরুষ উদ্ধার মুক্তি লাভ করবে। তো বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়সূচি, বিশেষ করে বাংলাদেশ এবং ভারতের বিভিন্ন স্থানে সময়সূচি আপনারা দেখতে পাচ্ছেন। এবং যদি বিভিন্ন সময়সূচি আমাদের সময়সূচি দেওয়া হয়েছে,